আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারদের পরিবার, শুধুমাত্র হাইকমিশনার নয়, হাইকমিশনার সহ যারা আছেন, মানে হচ্ছে ছোট বড় সমস্ত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের লোকজনকে আগামী 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে প্রবেশ করার জন্য বা চলে যাওয়ার জন্য নির্দেশনা জারি করে দিচ্ছেন। এবং নির্দেশনাটা জারি করেছেন বাংলাদেশ সময় রাত 11:30টায়, যার কারণে আপনার সাথে সাথে সকলে না জানলেও 7টার পর থেকে যখনই পত্রিকাগুলো পাবেন তখনই হয়তো বুঝে যাবেন যে কাহিনী এটা ঘটে গেছে। এবং আপনারা জানেন যে সারা ব্রিটিশ অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে নিযুক্ত, তিনি তারেক জিয়ার সাথে দেখা করেছিলেন এবং তারেক জিয়ার সাথে দেখা করে রাতেই দিল্লি চলে গিয়েছিলেন। এবং দিল্লি গিয়ে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন এবং মানে আজ দুপুরে বা বিকাল বেলায় উনি কয়টার সময়, এটা সঠিক এখন নিউজটা জানা যায়নি, তবে একটা গোল টেবিল বৈঠক ডেকেছেন। সেখানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও আছে বাংলাদেশে যেই সমস্ত লোকজন এর আগে বিভিন্ন কূটনীতিক বা এম্বাসিতে চাকরি করে গেছেন, কাজ করে গেছেন, তাদের সকলকে নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছেন এই ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুক। এবং সেটা সম্ভবত উনি করবেন হয়তো বা ব্রিটিশ এম্বাসি অফ দিল্লিতে অথবা কোনো 5 তারকা হোটেলে, জানি না কোথায় করবে। তবে উনি ওখানে সকলকে ডেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সে আলোচনার কি বের হয় সেটা হয়তো আমরা জানবো হয়তো রাতের ভেতরে। তবে এটা খুব অশনি সংকেত যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার, অবশ্য উনি সবচেয়ে পুরনো বর্তমানে, তার মানে আমেরিকান রাষ্ট্রদূত মাত্র এসেছেন, উনি অনেক আগে থেকে কাজ করেন, উনি জানেন। এবং যেহেতু উনি দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক, বাংলাদেশও কারণে দিল্লিতে গিয়ে গোল টেবিল বৈঠক করছে, মানে বিভিন্ন অ্যাম্বাসির যেসব কর্মকর্তা কর্মচারীরা আগে বাংলাদেশে কাজ করেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। এই অবস্থায় হঠাৎ 11:30টায় ভারত সরকার ওনার এম্বাসিতে চাকরিরত যত কূটনীতিক এবং আপনার একদম কর্মচারী, সর্বোচ্চ হাই লেভেলের কূটনীতিক থেকে অফিসার কর্মচারী যারা পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করে, যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় বিভিন্ন, কারণ ওনার পরিবার নিয়ে বসবাস করে, তাদের সকলের পরিবার, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা, মানে যে যেভাবে আছেন সকলকে বলেছেন যে বাংলাদেশ থেকে আগামী 72 ঘন্টার ভিতরে বেরিয়ে চলে যাওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এবং এটা শুরু হবে সকাল থেকে। এবং এই নির্দেশনা অলরেডি জারি করা হয়েছে, নির্দেশনার অলরেডি টুইট করা হয়ে গেছে, সারা ভারত সরকার জানে, ভারতের বিভিন্ন পত্র পত্রিকা অলরেডি নিউজ হয়ে গেছে, যদিও বাংলাদেশে এখনো হয়নি, বাংলাদেশে তালা পেয়ে যেতে পারি এটা। এই পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি দেখেন পাকিস্তান এবং ইন্ডিয়াতে ভালো রেশারেশি, ওদের যুদ্ধ হয়ে গেছে অলরেডি 2-3টা, কিন্তু কখনো পাকিস্তান থেকে এভাবে অ্যাম্বাসেডার বা তার পরিবারকে ডাকানো হয়নি বা পরিবার নিয়ে যাওয়া হয়নি। এটাই প্রথম। এবং এটাই প্রথম ভারত সরকার সর্বপ্রথম তাদের যে এম্বাসি এবং এম্বাসির যেসব লোকজন আছে, অ্যাম্বাসেডার সহ এম্বাসির যেসব লোকজন আছে, তাদের পরিবারকে সর্বপ্রথম 72 ঘন্টার ভিতরে দেশে নিয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি যে ওনারা হয়তো কর্মচারীর সংখ্যা প্রায় 70% কমিয়ে 30% রেখে বাকি সব নিয়ে যাবেন, কারণ কখন কি হয় বলা যায় না। যেই পরিমাণ থাকবে বিভিন্ন ওনাদের কনসুলেটগুলোতে, সেগুলো হচ্ছে মানে একটা হেলিকপ্টারে যেমন 7-8 জন যেই পরিমাণ উঠানো যায় ওই পরিমাণ ছাড়া বাকি সব উঠিয়ে নিয়ে যান, টোটাল খালি করে দিবেন ওনারা, এটা শোনা যাচ্ছে। তবে ওই যে পরিবার এবং কর্মচারী কমানো, এটা কিন্তু 100% শিওর। পরিবারকে 72 ঘন্টার ভিতরে ভারত সরকার ভারতে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আপনাদের কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদের, দেশে বিদেশে সকল বাংলাভাষী যত দর্শক যেখানে আছে সকলকে শুভেচ্ছা, সালাম এবং নমস্কার। আপনি ঠিকই বলেছেন যে জামাত এবং বিএনপি নামক জোকের মুখে চুন কে দিয়েছে? স্বয়ং আর্মি। কিভাবে দিল? সেই দিকে আসে। আওয়ামী লীগ কিন্তু অন্যান্য সময় তাদের কর্মসূচি ঘোষণা করে, অদ্ভুত ব্যাপার, কোনো কর্মসূচি দেয় নেই 23শে জুন। আমি বরং অবাক হয়ে গেছি। কিন্তু মজার বিষয়, এটা পালন করে দিল বাংলাদেশের সেনাবাহিনী।
জামাত, আমার ভাবির পোলারা সম্মিলিতভাবে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ফেললো। মানে অনেকটা মাগনা কামলা দিল আওয়ামী লীগের জন্য। সেই সাথে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল যে নিষিদ্ধ আওয়ামী লীগ মানে ধরা পড়লেই জেল, জরিমানা, শাস্তি, তাই না? সেই নিষিদ্ধ দলকে ঠেকাইতে আবার 71 সালে 93,000 সেনাবাহিনী ছিল, 2026-এ 23 জুন 95,000 সেনাবাহিনী মাঠে নামিয়েছে জলপাইরঙের। আরো মজার বিষয় হচ্ছে যে যারা বলতো আমার ভাবির পোলারা বিএনপি, জামাত, এটা তারা তো ঘোষণা দিয়েছে 6 জেলায়, কিন্তু কাজ করেছে তো 64 জেলাতেই। এটা কি আপনারা জানেন না? নাকি আপনার ওয়াকার ভাইয়ের মিলাদের দাওয়াতে অংশগ্রহণটা বলতেছিলাম? সবচেয়ে মজার বিষয়, যারা এতদিন বলতো আমাদের জামাত এবং বিএনপির ভাইরা আর শিবির এবং ছাত্র দলের ভাবির পোলারা বলতো পুলিশ ছাড়াই সে দেখ ছাত্রলীগ, পুলিশ ছাড়াই সে দেখ আওয়ামী লীগ, পুলিশ ছাড়াই সে দেখ স্বেচ্ছাসেবক লীগ। আলহামদুলিল্লাহ 2024 সাল থেকেই তারা সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। মানে এইটা যে একটা হাস্যকর ব্যাপার, মানে মানে বিষয়টা এরকম যে আমরা যে কি আর বলবো, যে আপনি বুঝে, যেহেতু কাশেম চাচার ভাতিজা হাসি দিয়েছে, তার মানে জনগণ বুঝে ফেলেছে। মানে যারা এতদিন বললো যে আমার তুই মাটি দিয়ে ঢেলাসকে, ইট দিয়ে ঢেলাসকে, তারা এখন পাথর দিয়ে ঢেলায়। তাহলে কিন্তু খেলবো না, পাথর দিয়ে ঢালে, মাটি দিয়ে ইট দিয়ে ঢাললে খেলবো না, তারা এখন পাথর মারা শুরু করছে। মানে এই যে একটা বিটলামি, ফাতরামি, তো এত প্রমাণিত হয়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে কিরকম ভয় পায়। মোল্লা লাগে, মিলিটারি লাগে, আমার ভাবির পোলারদের লাগে, জামাত লাগে, শিবির লাগে, বিএনপি লাগে, তারপরে কি বাংলাদেশ বচ্চত পার্টি নামে একটা পার্টি খুঁজে তাদের লাগে, তারপরে কেসকি বান্দির পোলা শাহরিয়ারকে লাগে। আবার কেসকি বান্দির পোলা শাহরিয়ার কিন্তু অরিজিনাল, তার মা কামের বেটি ছিল। এটা তো সমস্যা নেই, পৃথিবীর যে কোনো নারীর গর্ভ থেকে যে কেউ জন্ম নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হতে পারে, তাতে আমরা না করি না, কিন্তু সে অরিজিনাল কেসকি বান্দির পোলা, সেটা মনে করিয়ে দিলাম আর কি জামাত। তারপর টাকলা ভুয়া শুরু করে সবাই মাঠে নেমে গেছে। বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে চিঙ্কু বাম, সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে গেছে। বোঝা গেল যে আওয়ামী লীগ ভার্সেস অল, উইথ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, তারপর আর কি কি আছে, আনসার মানসার, আর জঙ্গি মঙ্গিরে তো গোপনে আছেই, ওই হিসাব তো আলাদা, মোল্লা মিলিটারি সবাই মিলে লেগেছে। অর্থাৎ বোঝা গেল যে সরকারি আওয়ামী লীগের চাইতে বেসরকারি নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক শক্তিশালী, এটা প্রমাণ হয়ে গেছে এই 23 জনে। তিনি সঠিকভাবে পালন করতেছেন, সর্বশেষ যেটুকু বাদ আছে তার দাঁড়িয়ে রাখার মাধ্যমে সেটা প্রমাণ করে দিয়েছেন। আর যেটুকু বাদ রেখেছে ওটা বিমান বাহিনীও দাঁড়িয়ে রেখেছেন আগেই। আর তারপরে যেটুকু বাদ রয়েছে সেটা কাসেম চাচার ভাতিজা শুরু করে দিছে, এখন আল্লাহ জানে সামনে কি ঘটবে। যাই হোক, এখন যেটা বলতেছিলেন যে ওয়াকার সাহেব তার দায়িত্ব পালন করতেছেন কিনা, জনগণের বিরোধিতা করতেছেন কিনা, তার পাপ পূর্ণ হয়েছেন কিনা। উনি 2024 সালের 5 আগস্টে তার পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশে যে এই যে আওয়ামী লীগ সরকার উচ্ছেদ হয়েছে, এটার পিছনে ওই যে মাস্টার মাইন্ড ভাবির পোলা কিন্তু এখন অস্বীকার করেছে। ওই যে আমার ভাবির পোলা গালফোলা মাহফুজ, ঠান্ডা মাহফুজ, সে কিন্তু যথারীতি অস্বীকার করেছে। সারা পৃথিবীতে আন্তর্জাতিক চ্যানেলে আমরা দেখলাম, সেখানে তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। ভাবির পোলা মাশাল্লাহ ঠাড়া পড়া মিথ্যা কথা বলে, কয় না আমরা তো এগুলো বলে নাই, এটাই ভাবে বলে নাই, ওইভাবে বলেছে। আসলে সে তো মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের ভাবির পোলাদের মামা, ঠিক আছে, ভাবি পোলাদের মায়ের খালাতো ভাই, মামাতো ভাই, এই ওয়াকার সাহেব, উনি হচ্ছেন মূল মাস্টার মাইন্ড। তার সকল পাপ তখনই পূর্ণ হয়েছে। এখন যা দেখতেছেন এই 22-23 মাসে, এগুলো তার পাপ পূর্ণতা পাওয়ার পরে শাকে বোঝার উপরে শাকের আটি হচ্ছে। তার পাপের বোঝার বা 16 কলা পূর্ণ বহু আগেই হয়ে গেছে। তার জন্য তো দাড়ি রাখা শুরু করছে। কয়দিন পরে দেখবেন যখন টুপি পরা শুরু করবে, তখন মনে করবেন যে একেবারে 32 কলা পূর্ণ হয়ে গেছে, 16 কলা না 32 কলা। এটা দ্বিতীয় হলো যে আপনি বললেন যে একজন লিখেছেন যে হামাসের মিছিল হয়েছে কিনা। দেখেন, এইখানে বাংলাদেশের অধিকাংশ মানুষই হামাস মাইন্ডেড। এর মিছিল হওয়া না হওয়াতে কিছু হয় না। ঘরে ঘরে, পালে পালে, দলে দলে, প্রত্যেক মাদ্রাসা, এগুলো কি মাদ্রাসা মানেই তো হামাসের ঘাঁটি। মাদ্রাসা আমি বলছি না, এটা দুষ্ট লোকেরা বলে, আমি বলি না। ইসরায়েলের দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের তৎপরতা বেড়ে গেছে। সামাজদার খেললে ইশারা বিকাবি কূটনৈতিক ভাষায় আসছে, তার বলতে হবে না যেটা ঘাঁটি হচ্ছে। তার সাথে বড় কথা, তার বলতে হবে কেন? বাংলাদেশের মানুষ তো নিজের স্বীকারই করে যে তারা হামাসের সমর্থক। এটা বলার কি আছে নতুন করে? এটা তো আমরা তো সবাই জানি। ইভেন বাংলাদেশের হিন্দু যারা, তারাও কেউ কেউ হামাসের পক্ষে, শুধু মুসলমান না। কি একটা বিচিত্র ব্যাপার না? বাংলাদেশে যত চিঙ্গুবাম হিন্দু আছে, ওই দিন আমি একটা চ্যানেলে বলেছি যে বাংলাদেশের হিন্দুরা যারা আওয়ামী লীগে জায়গা পায় না, বিএনপিতে জায়গা পায় না, জাতীয় পার্টিতে জায়গা পায় না, এমনকি জামাত শিবিরে জায়গা নিতে পারে না, তারা না হয় বামপন্থী,
এটা তো আমার দেখে অনেকেই গালাগালি করেছে, বিশেষ বিশেষ জায়গায় আমাকে নিয়ে সমালোচনা করেছে, ফরিদ হিন্দু বিদ্বেষী। আচ্ছা, আমি হিন্দু বিদ্বেষী কেমন হইলাম? উচিত কথা তথাবাতে বিলাই বাজার। আর দ্বিতীয়ত এবার আসে একটা কথা তখন বলতে ভুলে গেছি, সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের 23শে জুন ঢাকাতে ঠেকাতে আপনাদের আমি বলেছি যে 95,000 সৈন্য এসেছে, আপনারা রাগ করেছেন। শুধু এখানে পাকিস্তান বাহিনী আছে, রেঞ্জার আনছে, তারপর তুরস্কের বাহিনী আছে অপ্রকাশ্য। শুধুমাত্র এখন আগামী 23শে জুনে দেখবেন নেটো বাহিনী আনবে। আগামী 23শে জুন নেটো আইনে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, ঠেকাইতে হবে। তাছাড়া এই ওয়াকার ভাইয়াও পারবে না, কাশাম চাচার ভাতিজা যত লম্বা দাঁড়িয়ে রাখুক, তিনি ওয়াকারকে রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। কারণ 23শে জুনে নেটো বাহিনী আনতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। কারণ বাংলাদেশের জনগণ আগামী 23শে জুন পর্যন্ত অপেক্ষা করবে বলে আমার মনে হয় না। আমার ধারণা ছিল 28 সালে বা 29 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু 23শে জুন দেখার পর আমার মনে হয়েছে এই যে 3 দিন আগে অর্থাৎ 26-এর 23শে জুন দেখার পর মনে হচ্ছে যে 24শে জুন আর পার হচ্ছে না। আগামী 24শে জুনে, 23শে জুন, আগামী 23শে জুনে আপনার এই চ্যানেলে হয়তো আমরা অন্য কথা আলোচনা করবো, যে আমরা চলে এসেছি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চলে এসেছে, আমার ভাবির পলাতক, ইউনুস পলাতক, আসিফ সার পলাতক, তারপরে ওই যে আরো কারা কারা যেন আছে, মানে এই যে ডাক্তার মাসুদ যে বলেছে শেখ হাসিনাকে বললেন আমি কি মাল, সেই মালটাকেও আমরা খুঁজে পাবো না। তারপর জামাতের আমির চলে যাবে পাকিস্তানে, চামারের দেশি সম্পাদক মাহমুদুর রহমান যাবে পাকিস্তানে, তারপরে যে কেসকি বান্দির পোলা শাহরিয়ার আর টাকলা পোয়াত, এদের আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি পাবলিক এদের পেটে পাড়া দিয়ে, আপনি তো পরামর্শ উচ্চারণ করতে দেন না, ওটা নারী ভুরি বললাম, অন্য কিছু বললাম না, নারী ভুরি বের করে। এখন আপনি বিয়ে দিতে গেছেন বড় মেয়ে, আপনি নিয়ে এসেছেন ছোট মেয়ে, বিয়েটা হবে কেমনে? আপনি নাম লেখলেন যে নূরজাহানরে বিয়ে দিবেন, পরে দেখা গেল নূরজাহান না, ওটা বিলকিস বেগম। তাহলে বিষয়টা কি হইলো? এটা তো হইতে পারে না। আপনি ঠিকই আছে, আপনার কথা ঠিক, আমার কন্যার বিবাহ, কন্যার বিবাহে তো লেখছেন তো নূরজাহান বেগম, কিন্তু বিলকিসকে নিয়ে গেলে তো হবে না, নূরজাহান বেগমকে দিতে হবে। আপনি বললেন যে তাকে নোটিশ দিয়েছে, রাইট? নোটিশ দিয়েছেন, সত্য, ঠিক আছে, নোটিশের সাথে তো মিল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বরং তাকে তো 420 420 ধারা, এই যে যেটাকে যারা আপনাকে কষা জাহিদ, তাকে আমি অন্য নামও দিয়েছি এখন। উনি ছিল আগে মান্না ভাইয়ের পেতিপাড়া, এখন হয়ে গেছে তিনি তারেক রহমানের পাড়া, একটু উন্নত হয়েছে, পেতিপাড়া থেকে পাড়াতে উন্নত হয়েছে। তো তারেক রহমানের পাড়ার কি আকল নাই? তিনি নিয়ে গেছেন সার্ক ভিসা, আত্রামি করার জায়গা পায় না। সে নিজে বলছে, এই পেতিপাড়া ডাক্তার জাহেদ নিজে বলছে সে সার্ক ভিসা নিয়েছে। সার্ক ভিসা নিয়ে গেলে আপনাকে যেতে দিবে কেন? সেখানে তো সার্ক ভিসার তো প্রশ্নই আসে না। আমি একবার বলেছিলাম আপনার চ্যানেলে, সরি একটু এই চ্যানেলে বলেছিলাম যে ভারতের পায়ে পা লাগিয়ে আমরা চাচ্ছি যে আমাদের আক্রমণ করো। ভারতের পায়ে পা লাগিয়ে শুধু কোনো এখানে কোনো ইস্যু নেই, মানে উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না নিয়ে গিয়ে পায়ে পা লাগিয়ে শুধু ঝগড়া করছেন প্রতিবেশী দেশের সাথে। শুধু তিনি আমাদের মানে এই যে এক গোষ্ঠীর যে ভারত বিদ্বেষকে উস্কে দিচ্ছেন, এই তো উস্কে দিচ্ছেন। যে আপনি অতীতের একটা কথা বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন, যে সৈয়দ আবুল হোসেন সাহেবকে তখন লাল পাসপোর্ট নেয়নি বিধায় পদত্যাগ করতে বলেছেন শেখ হাসিনা, এবং তিনি পদত্যাগ করেছেন। তাকে বাধ্য করা হয়েছে রাজনীতি, তাকে মন্ত্রিত্ব ছেড়ে দিতে। দেখেন সেখানে সে নিয়মের বহির্ভূত কাজ তার মন্ত্রীকে ছাড়ে নাই। কোথাকার কোন কষা জাহিদ, কোথাকার কোন পাড়া জাহিদ, তারেক রহমান যে একটা মুসলেখা সরকার, যে কষা জাহিদকে সে বলতে পারতেছে না বাবা তুই পদত্যাগ কর, বা তার ঘেঁটি ধরে বাইরে করে সাহস পাচ্ছে না, কতটুকু মুসলেখা দিয়ে দিছে বুঝতে পারছেন তো। আর কি বলবো কষা জাহিদের কথা, তাকে কুলাঙ্গার বলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সাহস নেই, কিন্তু প্রতি সময় বাড়ি ভাঙতে পারে, উপহার নিতে পারে। আরো একটা জিনিস দেখেন আপনি, এটা হলো যে যার গরু সে কয় বানজা, পরশুরে কয় বছর বিয়ানি। সরকার বলতেছে আমি কূটনৈতিক চিঠি দিয়েছি, আর এই কষা জাহেদ বলছে আমি সার্কের পাসপোর্ট নিয়ে গেছি। এখানেই তো বাটপারি। অর্থাৎ আপনি গেছেন যাত্রা দেখতে, সিনেমা টিকিট গেলে হবে, গেছেন সিনেমা দেখতে, সার্কাসের টিকিট নিয়ে গেলে হবে। আরে ভাই আপনি তো লেখছেন সার্কাস দেখতে যাইতেছে, ওইখানে তিনি যাত্রা টিকিট নিয়ে হাজির, যে আমি আনারকলি দেখতে এসেছি, হবে না তো? আপনাকে তো ওইটা আচ্ছা আপনি ফুটবল খেলতে গেছেন, আপনার গায়ে জার্সি থাকতে হবে না? আপনি যদি জার্সি ছাড়া যান, আপনি যদি লুঙ্গি আর পায়জামি পরে যান, আপনাকে দিবে জায়গা? দিবে না তো ভাই, আপনি সেটা মানতে হবে। তাই সরকার ওইখানে বদনামি করেছে, কষা জাহিদে বদনামি করেছে, দুইজনে মিলে ফাত্রামি করেছে। তো ভারতের সাথে ফাত্রামি এগুলো চলবে না, ভারত এগুলো বুঝে। এখন সমস্যা হইলো যে
আমাদের তো মানির মান পাহাড়ের সমান, মানে এদের যত বেজ্জতি করেন এক কোদাল যাবে, কারণ মান তো জি। পাহাড়ের সমান। এদের তো জি আপনার জি 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 জি। বেজ্জতি করতে, এত বড় একটা বেজ্জতি করলো আমাদের, তারপরেও কিভাবে যে মুখ দেখা সরকার এবং এই কষা যায় আমি বুঝে উঠি। আমি হলে এই জায়গায় কষা যাই দিলে আমি এখন পালায় চলে যেতাম দুবাই, আর নাহলে চলে যেতাম উগান্ডা, লজ্জা। প্রথমত আপনারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে উঠতে হয়। আমরা দেখেছি একটা শিশু জয় বাংলা বলার কারণে তাকে কিভাবে নির্যাতন করতেছে বাংলাদেশের পুলিশ। আপনারা দেখেছেন দৃশ্যগুলো। জয় বাংলা বলার কারণে জেল দেওয়া হচ্ছে, জয় বাংলা বলার কারণে পেটানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আওয়ামী লীগ তো নেই। কারা বলে এই কথা? যেমন আমাদের মাননীয় মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, এটা একটা মাফিয়া পার্টি। দুইটা কথা বলেছেন, একটা হলো বাংলাদেশে আওয়ামী লীগ নেই, একটা বলেছেন মাফিয়া পার্টি। রাজনৈতিক দল মাফিয়া পার্টি কিভাবে হয় আমি বুঝতে পারলাম না। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী 17 বছর তাকে তার দলকে খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেশে খুঁজে পাইনি, তাকে পাওয়া গিয়েছিল শিলং। শিলং থেকে এসেই তিনি মন্ত্রী হয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তিনি বলেছেন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া না গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? আওয়ামী লীগ দুর্বল দল, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত। জুলাই সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভালো কথা। নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা, নিষিদ্ধ করছেন ভালো কথা, কারণ আপনাদের তো মুরুদ নাই আওয়ামী লীগকে মোকাবেলা করার, তাই নিষিদ্ধ করতে হবে, তাই না? আপনারা এও জানেন যে নিষিদ্ধ করলেই শুধু হবে না। আমরা দেখেছি তৎকালীন সময়ে নিষিদ্ধ করার পরেও কেউ কেউ বলতো যে আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে না। নিষিদ্ধ করেই তারা থামে না, স্বতন্ত্র প্রার্থী হইতে দেবে না। বুঝতে পারছেন তো? তারপরেও কি হয়েছে? আমার ভাবির পোলারা, আমার ভাবির মাইয়ারা বলল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। অনেক নেতা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, কোনো সাংবাদিকও বললো না না না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই আর্মি নামাইছেন কার ডরে? যৌথ বাহিনী নামাইছেন কার ডরে? বলেন বলেন বলেন, কার ডরে নামাইছেন? জিনপুরি ডরে, ভূতের ডরে, কার ডরে নামাইছেন? আপনি যদি আওয়ামী লীগ দেশে নাই থাকবে, আপনি কার ডরে সেনাবাহিনী নামালেন আমাকে একটু বুঝাই বলেন। এবার একটু মস্করা করি, শোনেন। আমার ভাবির পোলারা তখন তো বিভিন্ন দলে গুপ্ত ছিল। তো আমার এই ভাবির পোলারা বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এরা কি বলতো জানেন? পুলিশ ছাড়া এসে দেখায় দেউনে, ছাত্রলীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। আওয়ামী লীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। কারা বলতো এই কথাগুলো? বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদল, হেফাজত, সামরা নাইফি, এরা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। এখন আর্মি কারা নামাইছে? এই এত বড় মর্দরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আর্মি নামাইতে হয়। আওয়ামী লীগ তো আইনে তো এমনি নিষিদ্ধ, বেরোলেই তো জেল হবে, তাহলে আর্মি নামানো লাগবে কেন? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষাতে এটা নির্বাচিত সরকার আর্মি নামায় আমি তো শুনিনি কোনোদিন। তবে একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন কেউ আর্মি নামায়, তার মানে বোঝা গেল পুলিশ এই দেশে ফাংশন করে না। তার মানে বোঝা গেল তারা কত ভয়ে আছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসবে। আর্মি, আমরা তো কোনোদিন নিষিদ্ধ দলের জন্য আর্মি নামাবেন কেন আপনি? আপনার আইনা বললেন পুলিশ ছাড়া এসে দেখ, আপনার ছাত্র শিবিরই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্র দলই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, বিএনপি না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, আওয়ামী লীগ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক বললো না ছাত্র দল, ছাত্র শিবির। এখন এই ছাত্র দল, ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি আর্মি নিয়ে চলতে হয়। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই, ভণ্ডামি দেখেছেন তো? বোঝা গেল যে বাংলাদেশে আওয়ামী লীগকে একমাত্র আর্মি ছাড়া ঠেকানোর কোনো পদ্ধতি নেই। আর যখন সংবিধান কাজ করে,
সংসদ কাজ করে, তখন আর্মি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নামানো মানে মানে সেটা আর্মি শাসিত দেশ, মানে ওই দলটা হয় আর্মি শাসিত, না হয় দলটা আর্মিকে নিয়ে আসছে শাসন করতে। তার মানে বিএনপি, জামাত, হেফাজত, সামরানাইপির, আমার ভাবির পোলাপান, ন্যাশনাল কটকটি পার্টি, ঝুমা পুমা কুমা হাদি মাদি পাদি যত কিছু আছে, মানে আওয়ামী লীগ ভার্সেস কি বিএনপি, জামাত, পুলিশ, বিজেপি, আর্মি। আওয়ামী লীগ ভার্সেস ভাবির পোলা, ভাবির মাইয়া, ন্যাশনাল কটকটি পার্টি, টাকলা মাকলা ফাকলা ফাকলা ভোয়াত মোয়াত শাহরিয়ার কেসকিবান্দির পোলারা সহ ভার্সেস আওয়ামী লীগ। মানে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এমনকি চিঙ্কু বামের ঐক্যবদ্ধ, সাথে আর্মি, পুলিশ, বিডিআর এবং যৌথ বাহিনী আনসার সহ নামাইছে। মোল্লা, মিলিটারি সব আওয়ামী লীগ। মানে বোঝা গেল আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য এদের নেই, তার জন্য এত হয়ে যায়। আবারও বলি, যারা বলেছিল পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ কতক্ষণ টিকে, তারাই এখন আর্মি ছাড়া চলতে পারে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণ করলে কৃষ্ণ লীলা, অন্য করলে ঢং। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ পুলিশ নিয়ে চললে সেটা খুব খারাপ, সেটা কাপুরুষতা। কিন্তু আপনি যখন আর্মি নিয়ে চলবেন তখন সেটা পুরুষসত্তা। মানে বোঝা গেল আপনি আর্মি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর মুরদ না ছাত্র দলের আছে, না ছাত্র শিবিরের আছে, চামড়া নাই, পীরের মুড়িদের তো নাই, আমাদের ভাবির পোলারা তো প্রশ্নই আসে না। মানে জামাত বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর মুরদ তাদের নাই। তাই 23শে জুন তাদের আর্মি নামাইতে হয়েছে। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার 95,000 আর্মি নেমেছে, বাংলাদেশি আর্মি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। এত ক্ষমতা এদের। হ্যাঁ, একজন লিখেছেন, কিছু কমেন্ট শোনাই। তারেক রহমান যে শুধু নিকৃষ্ট নয়, তিনি হচ্ছেন মুসলেকা প্রধানমন্ত্রী। বাংলাদেশে এত দুর্বল, এত ব্যর্থ, এত নপুংসক, এত মুসলেকা প্রধানমন্ত্রী এই প্রথম আমরা দেখলাম। আপনি ঠিকই বলেছেন। এটাই আমি বলেছি যে 23শে জুন সবে মাত্র শুধু পাকিস্তান থেকে সেনাবাহিনী তো আছেই গোপনে, তুরস্কেরও সেনাবাহিনী বাংলাদেশের গোপনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের নেটো বাহিনী রাখা বাদ দিয়েছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে নেটো বাহিনীকেই শুধু আনা বাদ রেখেছে। নেটো বাহিনী আগামীতে 23শে জুনে দেখবেন নেটো বাহিনীও নিয়ে আসবে, নিশ্চিত থাকেন। আগামীতে নেটো বাহিনী আনবে আওয়ামী লীগ ঠেকাইতে, তাছাড়া টিকতে পারবে না। আমি বলে দিলাম, আগামী 23শে জুনে বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবে না এরা, তখন দেখবেন যে নিয়ে আসবে। ইতিহাস ভালো করে, নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন, ওখানে ফালতু কথা বলবেন। নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন ছিল? নবাব মানে বুঝেন? নবাব মানে কি আগে বুঝেন? নবাব সিরাজউদ্দৌলা কোনোদিনই স্বাধীন ছিল না। নবাব মানে হলো গভর্নর, নবাব মানে রাজা না। এটুকু আকল আপনার নাই? নবাব সিরাজউদ্দৌলা স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন মানে? এটা কোন ধরনের ফালতু কথা বলে? নবাব সিরাজউদ্দৌলা কে ছিল? নবাব সিরাজউদ্দৌলা বাঙালির কোন মায়ের ভাতারা হয়? আপনার মায়ের ভাতার হইতে পারে নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা কোন চ্যাটের বাল? নবাব সিরাজউদ্দৌলা নওয়াব মাতৃভাষা হলো তুর্কি, দেশ শাসন করেছে ফার্সি ভাষায়। বাঙালিদের সম্পর্কে নওয়াব সিরাজউদ্দৌলা জীবনে কোনো কাজ করছে? এলে ফাত্রামি কথা বাদ দেন, ইতিহাস আগে পড়েন। নওয়াব সিরাজউদ্দৌলার সাথে বাংলা ভাষা সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। সে ছিল বিদেশি শাসকের প্রেতাত্ম। তারা বাংলাদেশকে শাসন করছে, হিন্দু মুসলমান সবাইকে। তার ধর্ম ছিল, সে ছিল শিয়া। জানেন আপনারা? নওয়াব সিরাজউদ্দৌলার নাম নিয়ে এলে হয়ে গেল। নওয়াব সিরাজউদ্দৌলা নামে নাটক বানাইছেন আর বহুত কিছু হয়ে গেছে। নওয়াব সিরাজউদ্দৌলার সাথে বাংলা ভাষা, বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ছিল না। এমনকি মুসলমানেরও না। তারা ছিল শিয়া মুসলমান। তার মাতৃভাষা তুর্কি। আবারও বলি, তার মাতৃভাষা তুর্কি, তার রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। বাংলার সাথে কিসের সম্পর্ক? বালের কথা কোন মেয়া? নওয়াব সিরাজউদ্দৌলা আমাদের অখণ্ড বাংলা। নওয়াব সিরাজ কোন চ্যাটার বাল? নওয়াব সিরাজউদ্দৌলার কথা শুনতে হবে আমাদের। ফালতু কথা কোন চরিত্রহীন একটা লোকের কথা, 17 বছর নাবালকের কথা আমাদের শুনতে হবে? ফালতু কথা বলেন মেয়া। নওয়াব সিরাজউদ্দৌলা কে পছন্দ করতো? নাটকে লিখলে হিরো হয়ে যায়। বাজে কথা বলেন মেয়া। নওয়াব সিরাজউদ্দৌলা তার লোকজনই পছন্দ করতো না। নওয়াব সিরাজউদ্দৌলার সাথে বাংলা ভাষা, এমনকি মুসলমানের, সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই। বক্তব্য দিলেই হবে না, পড়ালেখা করেন। ওই সমস্ত মুখরোচক ইতিহাস পড়া বাদ দেন, একটু ভিতরে যান। নবাব মানে হলো গভর্নর। যে নবাব সিরাজউদ্দৌলা, নবাব ভারতের দিল্লির শাসকের নামে, সে মনে করেন বাংলাদেশের ডিসি। সে কি স্বাধীন? সে বাংলাদেশ সরকারের একজন ডিসি। ওরকম নবাব সিরাজউদ্দৌলা ছিল আপনার এই ভারতের যে শাসক ছিল মোগলেরা, তাদের ছিল সে একটা গভর্নর, সাদা তুলতো আর কি।
নওয়াজ সিরাজ হলো কিসের কোথাকার কোন নবাব? আওয়ামী লীগকে যে ফতোয়াতে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। আপনি দেখেছেন তো জামাত, বিএনপি, হেফাজত, চামরানাইপি, তারপরে কি মামুনুল, 501 মৌলবী লম্পট, যে এখন তার লম্পটটা উদযাপন করে, এমন চাপা মারে যে আওয়ামী লীগ আর বাংলাদেশে। আওয়ামী লীগ নাই তোর মায়ের ভাতার জলপাই রঙের তোর মায়ের ভাতার দিয়ে নামাইছিস কেন? তোর মায়ের ভাতার ওয়াকারকে একটু বাইরে যাইতে দে, খালি বেড়াকে যাইতে দে না। তারপর আওয়ামী লীগ বুঝাই দিবে, ছাত্রলীগ বুঝাই দিবে হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। সেটার মুরুদে কোলায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ তারপরেও তার ভয়। এতেই তো বোঝা যায় আওয়ামী লীগ কত শক্তিশালী, এতেই তো বোঝা যায় আওয়ামী লীগ যে ঠেকানো মুরুদ তোমাদের নাই। জি, যদি আর্মি বেড়াকে না যায়, আর্মি থাকতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নেই। ওই আর্মি মুরমি কিচ্ছু টিকবে না। ধৈর্যের একটা সীমা আছে, নির্যাতনের একটা সীমা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যত সমর্থন আছে, এরা যখন রুখে দাঁড়াবে আর্মি টার্মি কিচ্ছু গোলাবে না, সব হাওয়ায় উড়ে যাবে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগেই ঘোষণা দিয়েছে 24 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? আবার সরকার নাশকতার আশঙ্কা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 1 জুলাই বড় একটি শোডাউনের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন 30 জুন পর্যন্তই সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়? তাহলে কি আওয়ামী লীগ 1 জুলাই আইসিটি আদালতের বিরুদ্ধে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নির্বিঘ্নে করতে পারবে? 77 বছর পুরনো দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 23 জুন। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি মিছিল করা সহ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তার আগে বাংলাদেশের পুলিশ ও সরকার এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করে ব্যাপক প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের ওয়েবসাইটে গত 19 জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেই প্রেস বিজ্ঞপ্তিতে 23 জুন দলটির 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি কর্মসূচির কথা তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন মানে 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে দলটির নেতা কর্মীরা মিছিল করতে পারে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধীদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এরপর দিন থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। শুধু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, আওয়ামী লীগের মিছিল ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু সরকার পুলিশের উপরও পুরোপুরি আস্থা রাখতে পারেনি। মাত্র 1 সপ্তাহ আগে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সেনাবাহিনীকে ডাকে সরকার। 3টি জেলা ও 3টি মহানগরীতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেয় সরকার। সেই চিঠিতে বলা হয় 23 জুন থেকে 30 জুন পর্যন্ত এই 6টি জেলা ও মহানগরীতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেই সাথে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে 5 জেলায় বিজিবি মোতায়েনেরও সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল এবং জনপরিসরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমল থেকে বলা হচ্ছিল, সেনাবাহিনীর সিভিল প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত। আবার অতীতে কখনোই বাংলাদেশে কোনো একটি একক রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর জন্য সরকার কখনোই সেনাবাহিনী মোতায়েন করেনি। সাধারণত একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে কিংবা জরুরি অবস্থা জারি করা হলে অতীতে সেনাবাহিনী ডাকা হতো। ফলে প্রশ্ন ওঠে, সরকার যেখানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে, না হয় গ্রেপ্তার নির্যাতনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সরকারের কাছে কি এমন বার্তা ছিল যে কারণে 15 জুন ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবার ডেকে আনতে হয়েছে? তাও আবার প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন হলেও কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে?
পুলিশ সূত্রে জানা গেছে গত 22 মাসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 1868টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 2,25,000। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামি হয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জন সাবেক মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী উপমন্ত্রী, 66 জন সংসদ সদস্য এবং 8 জন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এছাড়া 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আরও মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 399টি মামলা দায়ের করা হয়েছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 80টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 174 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন 288 জন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৎপরতায় পরিস্থিতির এমন কি অবনতি হলো যে সেনাদের নতুন করে নামাতে হলো। প্রথমে দেখে আসি আওয়ামী লীগ গত 19 জুন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে কি কি কর্মসূচির কথা বলা আছে। আওয়ামী লীগের প্রেস রিলিজটিতে দেখা যাচ্ছে দলটি 23 জুন উপলক্ষে 4টি কর্মসূচির কথা বলেছিল। এগুলো ছিল ধানমন্ডি 32 নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, বর্ণি কবরস্থানে 15 আগস্টে নিহত ও 23 নভেম্বর জেল হত্যা দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত। এছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদ ও সারা দেশের সকল মসজিদে বাদ জোহর, দোয়া মাহফিল এবং সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এই 4টি ছিল 23 জুনে আওয়ামী লীগের মূল কর্মসূচি। আর সাংগঠনিক কর্মসূচি হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকা সহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা মিছিল হবে। দেখা গেছে শুধু সরকার ও সরকারি বাহিনী নয়, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এনসিপি ছিল মারমুখী অবস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে সেনাবাহিনী নামানো সত্ত্বেও দেশের কমপক্ষে 23টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল করেছে। ছোট পরিসরে হলেও গোপালগঞ্জ সহ 5টি জেলায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 23 জুন বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক, ট্যামরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। খবরটিতে বলা হয় ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্ব পাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সরকারের সবচেয়ে কড়া অবস্থান ছিল রাজধানীতে, যেখানে সেনাবাহিনী, বিজিবি ছাড়াও 18,000 পুলিশ সদস্য মোতায়েনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এত সাজ রবের পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা কিভাবে খোদ রাজধানীতে এতগুলো মিছিল করলো সেই প্রশ্ন উঠেছে একেবারে সরকারের মধ্যে। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। প্রশ্ন উঠল সরকার কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 6টি জেলায় মোতায়েনের সিদ্ধান্ত নিল। 30 জুনের মধ্যে কি সব শঙ্কা দূর হয়ে যাবে? আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 23 জুন ছাড়া 30 জুন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল বা অন্য কোনো আউটডোর কর্মসূচি নেই। 23 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ভার্চুয়াল আলোচনা সভার কথা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে। 23 জুন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় আলোচনা সভা, 24 জুন ছাত্রলীগের, 25 জুন স্বেচ্ছাসেবক লীগের, 26 জুন আওয়ামী যুবলীগের, 27 জুন কৃষক লীগ, 28 জুন শ্রমিক লীগ, 29 জুন যুব মহিলা লীগ এবং সবশেষ 30 জুন মহিলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। প্রশ্ন উঠেছে সরকার কি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে?
বিস্ময়ের ব্যাপার হলো আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইকে ঘিরে। ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের দেওয়ার রায় এবং আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। 19 জুন দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে অন্য কর্মসূচির সাথে 1 জুলাইয়ের কর্মসূচি ডাকা হয়েছে। তাহলে আওয়ামী লীগ 1 জুলাই বড় কর্মসূচি ডাকা সত্ত্বেও কেন সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে 1 জুলাই দলটি বড় ধরনের শোডাউন করতে চায়। তাহলে কি সরকার ওই দিন নাশকতার আশঙ্কা করছে না? দর্শক, অন্তর্বর্তী শাসনামলেও মাঝে মাঝে রাজপথে লীগের উপস্থিতি জানান দেওয়ার ঘোষণা আসতো। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এখনো দলে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি পরিচালনা করছেন মাঠে ফিরে আসতে উৎসাহী কর্মীদের। অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ যতগুলো মিছিল করেছে তাতে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ সক্রিয় মূলত অনলাইনে। তাহলে সরকার কেন সেনা ও বিজিবি মোতায়েনে গেল সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের প্রতি বর্তমান বিএনপি সরকার দৃশ্যত অন্তর্বর্তী শাসনামলের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। যদিও নির্বাচনের পর অনেকের ধারণা ছিল নির্বাচিত সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। উল্টো দলটির তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বোঝা গেল সরকারের মনোভাব কঠোর। কিন্তু দেশীয় থেকে আন্তর্জাতিক মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার একটি রাজনৈতিক দলের যে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, যে দলটির নেতাদের মাথার উপর হাজারো মামলার খড়গ ঝুলছে, সেই দলটিকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি দলটি এতটাই শক্তিশালী যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকানো যাচ্ছে না? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তী শাসনামলের টানা দায়িত্ব পালন করে সেনাবাহিনী ক্লান্ত। আবার সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশ রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের প্রশিক্ষিত করা হয়নি। এই অবস্থায় পুনরায় সেনাদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার প্রতিনিয়ত সন্ত্রাসীরা পুলিশ আর র্যাবের উপর হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় পুলিশের উপর হামলার চিত্র কমেনি। প্রশ্ন উঠেছে, অপরাধীরা যেখানে পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে সেখানে আওয়ামী লীগকে কেন সরকার বড় হুমকি হিসেবে দেখছে? আমরা দেখলাম ইতিমধ্যে তিনি ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের ডালিয়ানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর যে প্রোগ্রাম ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেখানে তারেক রহমান ছাড়াও আরও বিদেশি 5 জন প্রধানমন্ত্রী ছিলেন। তাদের মধ্যে কাজাখস্তান, সাউথ কোরিয়া ইম্পর্টেন্ট, আর 3টা দেশ তো আরও ছোট ছোট। প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে একটা মিটিং করেছেন। এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। যে আরও যে করেননি এটা আমি অবাক হয়েছি। সাধারণত 6 জন যখন প্রধানমন্ত্রী থাকে, আমাদের ফরেন মিনিস্ট্রি ভালোভাবে কাজ করলে 5 জনের সাথেই 5টা বৈঠক আসলে প্রধানমন্ত্রীর করানো যেত। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে জায়গাটায় প্রশংসা করতে হবে যে ওনার খুব ভালো একটা পিআর টিম আছে। আমরা দেখলাম যে তারা হোটেলে সাংবাদিক সম্মেলন করছেন। এটা যদিও সরকারের অর্থ খরচ হয় এইসব কাজে, অনেক লোকজন এর জন্য নেওয়া হয়েছে, সেটা একটা দিক আছে। কিন্তু তারা সব কিছু ফেসবুকে দিচ্ছেন। বিএনপির যে ফেসবুক আছে, প্রাইম মিনিস্টার্স অফিসের যে ফেসবুক আছে, আর সেগুলা কিছু কিছু আমাদের ফরেন মিনিস্ট্রির দুর্বল প্রতিষ্ঠানটি শেয়ার করছে। তো প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে ভালো হতো যদি তার জন্য এই যতগুলো গিনি, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, এরকম মোট 6টা দেশের 5টা প্রধানমন্ত্রী তারেক রহমান সহ 6 জন, আর চীনের প্রধানমন্ত্রী তো আসেনি 7 জন। 7 জনের মধ্যে 5 জনের সাথেই আসলে প্রধানমন্ত্রীর জন্য তারা একটা বাইল্যাটারাল মিটিং ব্যবস্থা করার চেষ্টা করলে সেটা খুব, তার যে স্ট্রং পিআর টিম প্রধানমন্ত্রীর, তাদের জন্য একটা ভালো খোরাক হতো আর কি।
যদিও এই ধরনের মিটিংয়ে গুরুত্বপূর্ণ দেশে না হলে আসলে মিটিংগুলো এগুলো সবই পাবলিক ডিপ্লোম্যাসি, বাংলাদেশের মানুষকে দেখানোর জন্য করা। এগুলোতে যে খুব বেশি কোনো কিছু চেঞ্জ হয় তা না। তবুও একজন সরকার প্রধান, অন্যান্য দেশের সরকার প্রধান যারা ছোট্ট একটা জায়গায় উপস্থিত ছিলেন, এটা দাভোসও না, সামার দাভোস দালিয়ান, যেটা বুঝতেই পারছেন, দাভোসে অনেক বেশি সরকার প্রধানরা উপস্থিত থাকে, কিন্তু এই সামার দাভোসটা হলো সেই তুলনায় এটার পরিসর ক্ষুদ্র এবং এটার প্রোফাইল লোয়ার। যা হোক, প্রধানমন্ত্রী শুধু একজনের সাথে কেন করলেন বৈঠক, বাকিদের করলেন না, এটা আমার চোখে লাগলো। এটা অত্যন্ত সুযোগ ছিল, এই জন্য বলছি। তারপরে উনি দালিয়ান থেকে বেইজিং গেলেন ট্রেনে করে। দালিয়ান থেকে বেইজিং ডাইরেক্ট হলো 450 কিলোমিটার, কিন্তু এটা ট্রেন এবং বাসের যে রাস্তা সেটা 850 কিলোমিটার। অর্থাৎ প্রধানমন্ত্রী 450 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য 850 কিলোমিটার ট্রেন যাত্রা করলেন। চীন ট্রেনে সারা পৃথিবীতে এখন 1 নাম্বার, বিশেষ করে ট্রেন যোগাযোগে। আর বুলেট ট্রেন বা দ্রুতগামী ট্রেনে তো সারা পৃথিবীতে অগ্রগামী যারা, তাদের মধ্যেই। এটা ঠিক আছে, ট্রেন যাত্রাটা যদি ইউরোপের মধ্যে কোনো প্রধানমন্ত্রী করে আমাদের, সেইটা এক ধরনের চেহারা আছে ইউরোপের মধ্যে, কিন্তু চীনে গিয়ে, হ্যাঁ, উনি তো আসলে ব্যস্ত মানুষ, ঢাকায় আসার পর থেকে উনি ব্যস্ততা কাটিয়েছেন, সেই ক্ষেত্রে সাইট সিইং বা হিসাবে ঠিক আছে, এক ধরনের আপনার ছুটি কাটানো হিসাবে। কিন্তু একজন ব্যস্ত প্রধানমন্ত্রীর জন্য এটা সময় নষ্ট হিসাবে দেখা যেতে পারে, কারণ উনি যদি প্লেনে যেতেন, এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জার্নি, সেটা তো ট্রেনে যাওয়াতে খুব বেশি সময় লাগে নাই, 4 ঘন্টা লাগার কথা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে যেটা আসলে একজন প্রথম প্রধানমন্ত্রী, উনি জীবনেও প্রথম প্রধানমন্ত্রী, আবার বাংলাদেশে একটা নতুন সরকার গঠন করেছেন, সেই ক্ষেত্রে তারেক রহমানের এই ভিজিটটা, যেটা মানুষ দেখতে চায় যে একটা চাকচিক্যময় স্টেট ভিজিট হলো, সেই চেহারাটা এটার আসলে থাকছে না আর কি। এখন প্রধানমন্ত্রী তো পছন্দ করে ট্রেনে ভ্রমণ করেছেন, উনি চাইনিজ ট্রেন দেখলেন, অভিজ্ঞতা অর্জন করলেন, কিন্তু রাষ্ট্রীয় সফর হিসাবে এটা অনেকটা, যারা এটাকে ওই চেহারায় দিতে চাইবেন যে উনি নিজেই ধর্ণা দিচ্ছেন চায়নাতে, মানে হলো যে কি, চাইনিজরাও কি ওনাকে অফার টফার করেছে যে চলো আমাদের একটা বিমানে তোমাকে ডালিয়ান থেকে বেইজিংয়ে নিয়ে যাই, আমরা জানি না। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য এটা একটু ডিমিনিশিং, একটু তাকে ছোট করে, কারণ উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা অবশ্য বিএনপি বা যারা তাদের সমর্থক আছে তারা এটাকে বিভিন্ন কূটনীতি নাম দিচ্ছে, ট্রেন কূটনীতি ইত্যাদি, আসলে তা নয়। স্টেট প্রোটোকলটাকে যদি আপনি সম্মান জানান, প্রধানমন্ত্রীর যদি এটা 15তম চীন সফর হতো বা 5ম 6ঠ, তখন হয়তো শোভন, কিন্তু বর্তমান অবস্থায় এটা মোটেও শোভন ছিল না। তবে এতে কিছু এসেও যায় না, যদি এগুলোকে গুরুত্বপূর্ণ কেউ মনে না করে, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এগুলোকে গুরুত্ব না দেন, সেটাকে আমি খুব বেশি সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আর চীনের পত্রপত্রিকায় খুব বেশি বড় খবর নাই প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে। তাদের যে কমিউনিস্ট পার্টির মুখপাত্র যেটা আছে, সেইটার একটা ট্যাবলয়েড আছে ইংরেজিতে, গ্লোবাল টাইমস নামে, সেখানে কিছু কিছু আর্টিকেল প্রকাশিত হয়েছে, আর সেখানে আজকে একটা আর্টিকেল নিয়ে খুব আলোচনা হচ্ছে, কিন্তু আর্টিকেলটাতে আসলে বিশেষ কিছু নাই, স্বাভাবিক কথাবার্তা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, নাম মেনশন করেনি, আমেরিকার সাথে যে সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি করেছে এবং যেইভাবে বাংলাদেশ ইনক্রিজিংলি, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পর ভূ রাজনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, সেটা চীনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্ক উন্নয়নে বাধা বিঘ্ন হতে পারে। আর একটা হতে পারে যে বাংলাদেশে
তারা বলেছে যে যেই সিভিল সোসাইটি নামে যে দুর্বৃত্তরা আছে, যারা 24-এর জঙ্গি উত্থানের সমর্থক, এরাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাপেট, এইটা আর কি ইনডাইরেক্টলি তারা বলেছে। এবং সেখানে বাংলাদেশকে একটু সবক দিয়েছে যে তারেক রহমান যে বলেন বাংলাদেশ ফার্স্ট, সেই রকম কিছু তিনি যদি করেন। এবং পাকিস্তান চায় না বাংলাদেশ, একটা ক্লোজ রিলেশনশিপের কথা বলা হয়েছে, কিন্তু খুব সতর্কভাবে। ভারতের নাম এখানে উল্লেখ করা হয়নি, আর কারো নাম উল্লেখ করা হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ এদের। তো এগুলো দেখে যেটা মনে হচ্ছে, তারেক রহমান বেইজিংয়ে কি ধরনের রিসেপশন পান, তার সাথে কি ধরনের আলোচনা হয় এবং তিনি কতটা অর্থনৈতিক সহায়তা পান, এটার উপর আসলে আমরা আরো কিছু কথা বলবো। তবে এই পর্যন্ত এমন কিছু হয় নাই। সবচেয়ে লক্ষণীয় যে বিষয়টা সেটা হলো যে এটা যে তারেক রহমান সাহেবের একটা প্রথম স্টেট ভিজিট চায়নাতে, সেই চেহারাটা এটা নাই আর কি। এটা হলো যে যেখানে আপনি স্পিড বোর্ডে যেতে পারবেন, সেখানে আপনি সাঁতার কাটছেন এত বড় চীন দেশে। তারেক রহমানের তার যে সফর সঙ্গীরা আছেন সবকিছু দেখে আপাতত এটাই মনে হচ্ছে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে বর্তমানে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিনিও বেইজিংয়ে ছিলেন, এখনো আছেন কিনা জানি না। এবং চীন এবং ভারত তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, এটা আমি অনেক আগে বলেছিলাম। এই নিয়ে একটা আলাদা লেকচার দিব। বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী আছে, যাদের মধ্যে সবচেয়ে অগ্রগামী আপনার বুদ্ধিজীবী হিসাবে, সেটা হলো যে ওই যে পাকিস্তান থেকে নৌকায় করে যে অ্যাটম বোমা এনে বসাতে চায় সেই অধ্যাপক শাহিদুজ্জামান, তার খুব আকাঙ্ক্ষা যে চীন, পাকিস্তান আর বাংলাদেশ এক হয়ে গিয়ে ভারতকে শায়েস্তা করুক। আর সে একটা যুক্তি দেখা যে পাকিস্তান যদি পারে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করতে, একইভাবে বাংলাদেশ কেন পারবে না? এটা হলো শাহিদুজ্জামান সাহেবের আর্গুমেন্ট, এবং আমি বলবো যে খুবই স্মার্ট আর্গুমেন্ট। একটা জিনিস কি দেখতে হবে, আমাদের দেশের মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী যারা আছে, তারা না প্রতিটা জিনিস ঘৃণার দৃষ্টিতে দেখে, যে ঘৃণা এবং ধ্বংস, যুদ্ধ করতেই হবে, ঘৃণা করতেই হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা কিন্তু দেখি যে আমরা অপোজিশনটা দেখি এবং আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেখি। এই দৃষ্টিভঙ্গি দুটার কিন্তু বিশাল পার্থক্য আছে। এটা নিয়ে আরেকটা লেকচার আমি দিব। তবে আপাতত তারেক রহমানের সফর নিয়ে আমার মনে হয় না বেশি কিছু মূল্যায়ন করার আছে। হিন্দু জাতি না, হিন্দু কোনো পৃথিবীতে কোনো ধর্মের নামে জাতি হয় না। মুসলমান জাতি হয় না, হিন্দু জাতি হয় না, ইহুদি জাতি হয় না, সম্প্রদায় হয়। এগুলো জাতি না ভাই। কারণ একজন হিন্দু যদি আমেরিকান হয়, তখন সে তো কি হইল? হিন্দু জাতি বলতে পারবেন? হিন্দু কোনো জাতি না, ইসলাম মুসলিম কোনো জাতি না, ইহুদি কোনো জাতি না, খ্রিস্টান কোনো জাতি না, এটা সম্প্রদায়। তো ঠিকই আছে, আমি ধরে নিলাম আপনার ভাষা বুঝতে পেরেছি, আপনার বুঝতেছে যে হিন্দুরা বাংলাদেশে এত কিছু করে নিরাপদ নয়, এত স্কুল কলেজ দান দক্ষিণা করেও নিরাপদ না। আপনারা জানেন যে টাঙ্গাইলে যে মির্জাপুর যে হসপিটাল বানিয়েছিলেন, কমোদিনী হসপিটাল, তাকে নৃশংসভাবে 71 হত্যা করেছে। কোনো লাভ নাই। হিন্দুরা এখানে যত দান দক্ষিণা করুক, কোনো লাভ নাই। এখানে জানি হিন্দুরা 2-4 জন মন্দির বানানোর বদলে মসজিদও বানায় তাল মিলিয়ে চলার জন্য। এই দেশের হিন্দুরা জানি বাড়িতে নিয়ে মুসলমানদের জামাতিদের গরুর মাংস খিলায় জানি, কিন্তু কোনো কাজ হবে না। আমার এক বন্ধু আমি দেখেছি, আমার সামনেই আমার এলাকার কথা বলছে, এখানে গিয়ে এক জামাতি নেতাকে গরুর মাংস দিয়ে দাওয়াত খাওয়ায়, বলতেছে আপনার জন্য আমি বাজার থেকে গরুর মাংস এনেছি, খাওয়াইছি। কোনো কাজ হয় না। সে কিন্তু তার দৌড়ের উপর আছে এখনো। আবার বাংলাদেশে বামপন্থীদের দেখি গরুর মাংস, কোনো কাজ হবে না। শোনেন, তেল মেরে কোনোদিন আপনি টিকতে পারেন। আপনাকে প্রতিরোধ করতে হবে, আপনাকে রাজনৈতিক অধিকার নিতে হবে। আপনি যদি আপনার রাজনৈতিক অধিকার দখল না করতে পারেন, আপনি কিছু তেল মেরে কোনোদিন আপোষ করে কোনোদিন আপনি জিততে পারবেন। কবুতর আর বাজ পাখির কখনো দিন আপোষ হয় না। আপনাকে কবুতর হলে আপনাকে বাজ পাখি খেয়ে ফেলবে। বাজ পাখির সাথে যদি আপনি ফাইট করতে চান, ঈগল হতে হবে, নয় বাজ পাখি হতে হবে, নাহলে আপনি টিকতে পারবেন না। আপোষ করে কোনোদিন কেউ টিকতে পারে না। ঠিক আছে? এই যে আমাদের কিছুই নাই, ঢাল নাই, তলোয়ার নাই,
আমরা কথা বলে যাচ্ছি, প্রতিবাদ করেন টিকে যাবেন, প্রতিবাদ না করলে আপনি বিপদে। এই দেখেন না, এক শেখ ফরিদ কত লোকের, কত রাজনৈতিক দলের ঘুম হারাম করে দিয়েছি, কত বড় বড় বিখ্যাত ব্যক্তিদের ঘুম আরাম করে দিয়েছি কথা বলার সময়, কিন্তু আপনারা তো কথা বলতে চান না। আপনাদের ঐক্য নাই, হিন্দু সম্প্রদায়ের ঐক্য নাই, তাই আপনারা নিধন হচ্ছেন, হতে থাকবেন, কিছু করেন, কেউ ঠেকাইতে পারবে না। যারা নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাদের কেউ রক্ষা করতে পারবে না, কখনোই সম্ভব না। জি, কিন্তু একতাবদ্ধ হলে সম্ভব টিকে থাকা। একজন লিখেছেন কলকাতা থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন ভাই আপনার আর কি আসাদ ভাইয়ের কথা নিয়মিত শুনি, জি মুক্তমনা মানুষের অভাব, জি মুক্তমনা মানুষের অভাব হবে ভাই, পৃষ্ঠপোষকতা নাই, আমাদের জান মালের নিরাপত্তা নাই, আমাদের চাকরির নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, আমাদের পেশার নিরাপত্তা নাই, আমাদের থাকার নিরাপত্তা নাই। আমরা শতভাগ থাকা খাওয়া ঝুঁকি নিয়ে আমরা কাজ করি। তো এই জন্য মুক্ত চিন্তার অভাব তো হবে, পৃষ্ঠপোষকতা। কারণ যে আপনি যা আবাদ করবেন আপনি তাই পাবেন, আপনি মান্দার কাটা যদি আবাদ করেন তাই হবে। মুক্ত চিন্তা আমরা চেষ্টা করে যাচ্ছি। জি, আপনাকে আরো আওয়াজ বেশি তুলতে, জি মানুষ, জি চেষ্টা করে যাচ্ছি, জি ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের বর্তমান কিছু সেনা, যে আরেকটা কথা বলতে আপনি ভুলে গেছেন, মোল্লারাও আওয়ামী লীগের শত্রু, মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু না, এটা বারবার বলে আসতেছি, সেটাও লেখেন। মিলিটারিও যেমন কিছু মিলিটারি না, বেশিরভাগ মিলিটারি আওয়ামী লীগের শত্রু, এবং 99% মোল্লা আওয়ামী লীগের শত্রু, এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। একজন লিখেছেন আমরা যদি আওয়ামী লীগ সাপোর্ট করি তবুও সমর্থন কিন্তু অনেক কম বাস্তবে হলেও আপনার বলার চেয়ে অনেক কম। জি, চেষ্টা আপনাদের এগিয়ে আসতে হবে। জি, গুড জব স্যার, জি গুড জব। একজন স্যার আপনার সবসময় যুক্তি ও সত্য কথা বলেন, জন্য আপনাদের জি ধন্যবাদ আপনাকে। জি, একজন গুরুত্বপূর্ণ কথা লিখেছেন মনে হয়, যে দেশ দুনিয়াকে ভাষা দিবস দিয়েছে সেই দেশ আজ বাংলা ভাষা সংস্কৃতি বদলে আরবি সংস্কৃতির প্রবল প্রভাব। যে জাতি নিজের পরিচয় বলতে চায় তারা ধ্বংস ঠেকাবে আপনার মধ্যে। জি জি জি, আপনি ঠিকই বলেছেন। অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন যে কয়েকদিন আগে পাকিস্তানের এক লোক আরবি পোশাক পরেছিল, তারা ঘেঁটি ধরে তার পোশাক খুলে ফেলে বলছে তুই আরবি পোশাক পরেছিস। কিন্তু তারপরেও বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মুসলমানরা আরবির পা চাটবেই, কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এটা ভুলে গেছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। যে সম্প্রদায়, যে জাতি নিজের জাতি এবং সম্প্রদায় নিয়ে গর্ব করবে না, সে জাতি ধ্বংস হয়ে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। জি, আমরা ভাষা আন্দোলনে কথা বলেছি, বাংলা ভাষা দিবস দিয়েছি, কিন্তু আমরাই আমাদের ভাষাকে অবহেলা করতেছি আরবি আর উর্দুর দাপটে। জি, আপনার তথ্য, জি ধন্যবাদ আপনাকে। যে আরেকজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশের জন্মদাতা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ আর রাজাকার। জি, অদ্ভুত ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার যে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশকে জন্ম দিল, সেই দলটি আজকে নিষিদ্ধ, আর জামাত গিয়ে সংসদে। হায় হায় হায়, বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা থাকা উচিত। একজন লিখেছেন বাংলাদেশের 80% অফিসার জামাতি। জি, বাংলাদেশের 80% অফিসার জামাতি, আর বাংলাদেশের 99% মৌলবী হলো জামাতি। জি, এই যে আরেকজন লেখছেন বাংলাদেশের কিসের স্বাধীন নবাব, কে বললেন এই ফালতু কথা? ওটা যাত্রার নাটকে লেখছে শান্তির নবাব, কোনোদিনই স্বাধীন নবাব আর স্বাধীন হয়ে গেল, নবাব মানে গভর্নর, আকল বাকল কিছুই নাই আপনার। হ্যাঁ, বারবার এক কথা বলেন। জিন্দাবির কমরেড ফরিদ ভাই, বাংলাদেশ সরি আছে যাতে বাসকের আমরা জি জি, আর সরি আইন দিলে আবার তখন সোজা হয়ে যাবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ এখন চলছে পাকিস্তান সরকার ব্যবস্থায়। জি, ঠিকই বলেছেন। এই যে বাংলাদেশের মানুষ নওয়াব সিরাজউদ্দৌলা সাফাসাফি করে, ফালাফালি কুতাকুতি করে, আরে ভাই নওয়াব সিরাজউদ্দৌলা বাংলার জন্য জীবনে কি কারণ, বাংলার জন্য জীবনে একটা কাজ করেছে, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সম্পর্কে কি, সে তো এগুলো পাত্তাই দিত না, কোনোদিনই বাংলা নিয়ে কিছু করে। নওয়াব সিরাজউদ্দৌলাকে নিয়ে লাভালাভি করে। এই যে বাংলাদেশের কালেমার পতাকা নিয়ে ভর্তি হয়েছে, এটা হলো আরেক ফাত্রামি।
তারা এটাকে ধর্মীয় ওই যে পিকে ছবি দেখেন নাই, যখন ওরা চর মারতে আসে তখন দেবতার ছবি লাগায়, গণেশের ছবি লাগায়, ভগবানের ছবি, চর মারে না। ওরা জানে কালেমার পতাকা লাগালে এই দেশে জামাতি ফাতরামের সুবিধা হবে, এই জন্য কালেমার পতাকার ব্যবসা শুরু করছে। কিন্তু এগুলো আসলে জঙ্গি, পাকিস্তান বিরোধী এবং জঙ্গিয়ারা, তারা কালেমার পাতা নিয়ে ফাতরামি করে। জি ঠিকই বলেছেন। বাংলার সাথে, বাংলা ভাষার সাথে, বাংলার মানুষের সাথে নবাবের, সকল নবাবের কোনোদিন বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না। বাংলাদেশের মার্চ এপ্রিল মাস গর্ভবতী যে এটা করেছে, মহিলাকে পেটের থেকে বাচ্চা বের করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই ভুলে যাবে, কারণ এরাদের দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান, কিন্তু ভিসা চায় আমেরিকা, কাতার, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, জাপানের ভিসা চায়। এলো বাঙালি। লিখেছেন ফরিদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণ উগ্র সাম্প্রতিক জি। একজন লিখেছেন ফরিদ ভাই, আপনার সত্য কথা বলার জন্য ফেসবুকে আসতে বাধ্য। জি ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমিও তাই মনে করি। আপনি ঠিক হলেন, অসুবিধা ছিল, সেটার বালি ছিল, কিছুই না আসে। একজন রাজাকারের বাচ্চা পাকিস্তানের পতাকা, তাই নাকি? এটা কে দিতেছে দেখি, দেখতেছি না তো কারা। আমার পোস্টে এসে তুমি পাকিস্তানের পতাকা দিবা, তোমার ছেড়ে দিব, কে এসে দেখি। ফরিদ ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ কবে ফিরবে? জি ফিরবে, কবে ফিরবে তা বলতে পারবো না। তো বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, ফিরতে হবে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগকে ফিরতে হবে, বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জনগণের জন্য, কোনো সন্দেহ নেই। ফরিদ দা, আমি ত্রিপুরা থেকে ডেইলি আপনার সবুজ টকশো দেখি। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে ভারতে বাংলাদেশ স্বাধীন করতে সাহায্য না করে মানুষ অবস্থা বলেছেন যে তার চেয়েও খারাপ হতো, তার চাইতেও খারাপ হতো যদি ভারত আমাদের সহযোগিতা না করতেন। বেলুচিস্তানের চেয়েও খারাপ হয়ে যেত বাংলাদেশের অবস্থা। একজন লেখছে আপনাকে জানানোর বিষয়ক মন্ত্রী দেখতে চাই, তাই নাকি? একজন লিখেছেন যে বাংলাদেশ অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়াগুলো সব গুজব, পোস্টে ভর্তি ভারত নয় বাংলাদেশ আক্রমণ করবে, কি অদ্ভুত, ভারতের খেতে কাজ নেই। জি ঠিকই বলেছেন, বাংলাদেশ এমনি, ভারত কোনোদিনই বাংলাদেশে আক্রমণ করবে না, বরং বাংলাদেশই চুলকাইতেছে ভারত যাতে বাংলাদেশকে আক্রমণ করে। আপনি ঠিকই বলেছেন, গুজব এরা ছড়াবেই। যে একজন সুন্দর কথা বলেছেন ফরিদ ভাই, বাংলাদেশের বাংলা মিডিয়া চৈতালি রাখে বক্তব্য, সেই বক্তব্যটি কেউ কাট করে শোনাচ্ছে, বরিশালের চরমনায় ফিরে রেজাল্ট করে। জি চৈতালি যখন বলে যে আমরা আলাদা প্রদেশ চাই, সে দেশ চাইনি, প্রদেশ চেয়েছে, আমি তার সাথে একমত। সে যদি দেশ চাইতো আমিও তার পক্ষে থাকতাম না। তিনি যদি বলতেন যে ভেঙে একটা দেশ দাও, আমি তার পক্ষে থাকতে পারি না, কিন্তু প্রদেশ হতে পারে, একটা প্রদেশ হতে পারে। সবচেয়ে ভালো একসাথে মিলেমিশে থাকা। যদি সত্যি আমরা তাদের নিরাপত্তা না দিতে পারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি হিন্দুদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে চৈতালির ভাষায় একটা প্রদেশ দিয়ে দেখ, সেখানে হিন্দুরা থাকুক। যেমন মালয়েশিয়াতে আছে, যেখানে শরিয়া আইন চলে। মালয়েশিয়ার একটা প্রদেশ আছে যেখানে শুধু শরিয়া আইন চলে, যারা শরিয়া আইনে বিশ্বাস করে বলছে তোমরা ওইদিকে চলে যাও। তো বাংলাদেশের দিতে পারে, যেহেতু হিন্দুদের যান মাল সম্ভ্রম সম্পদ নিরাপদ না, তাদের জন্য আলাদা প্রদেশ বা বিভাগ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু দেশ যদি চাইতেন চৈতালি, আমি তাদের বিরোধিতা করতাম। আবার চরমনার পীর কিন্তু বলছে বরিশাল আলাদা করে ফেলবে, তার বিরুদ্ধে কেউ কিছু বলেনি, ওইটা আবার সমস্যা নাই। ওটা চরমনার পীর সাহেব বলছে যে পীর সাহেবেরা বলৎকার করলেই কিছু বলে না। একজন লিখেছেন ফরিদ ভাই, আমি আপনার ভক্ত, ভিডিও দেখি আপনার দুঃখিত কথা শুনলে আপনাকে ভালো লাগে ভাই, দেশটাকে শেষ করে জঙ্গি। জি এই দেশটা শেষ করে দিল না, শেষ হয়ে গেছে অলরেডি।